প্রখ্যাত অর্থনীতিবিদ, গবেষক ও সমাজচিন্তাবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ ১৯৪৩ সালের ১২ মার্চ সিলেট জেলার সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা রাজনীতিবিদ ও অধ্যাপক মরহুম মাওলানা কাজী মোফাজ্জল হোসেন এবং মাতা বেগম সহিফা খাতুন দম্পতির ৫ ছেলেমেয়ের মধ্যে ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ বাবা মার প্রথম সন্তান। খলিকুজ্জামানের প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয়েছিল বর্তমান মৌলভীবাজার জেলার রাজনগর প্রোটিয়াস উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে ভর্তি হওয়ার মধ্য দিয়ে। ১৯৫৬ সালে রাজনগরের প্রোটিয়াস উচ্চ বিদ্যালয় থেকেই তিনি এসএসসি পাশ করেন। ১৯৫৮ সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তারপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে এবং অর্থনীতিতেই সম্মানসহ এমএ পাশ করেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে অর্থনীতিতে এমফিল এবং ১৯৭৬ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ গবেষণা কর্মকে জীবনের ব্রত হিসেবে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশের পর ১৯৬৩ সালে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের করাচিতে তৎকালীন পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্সে গবেষক হিসেবে কর্মজীবন শুরু করেন। সেই থেকে আজ পর্যন্ত দেশের আর্থসামাজিক উন্নয়ন গবেষণায় কাজ করে যাচ্ছেন নিরন্তর। ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুজিবনগর সরকারের অধীনে পরিকল্পনা সেলে কর্মরত ছিলেন তিনি। স্বাধীনতা পরবর্তীকালে যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন ও উন্নয়নের লক্ষ্যে একদিকে তিনি বিভিন্ন গবেষণা কর্ম পরিচালনা করেন, অন্যদিকে প্রচুর লেখালেখি, বক্তৃতা ও সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করে উন্নয়ন বিষয়ক সুচিন্তিত মতামত প্রদান করেন। ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ তার বর্ণাঢ্য কর্মময় জীবনে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি স্কাটনে অবস্থিত ঢাকা স্কুল অফ ইকোনমিক্সের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং অনারারি রেক্টর। একই সঙ্গে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ছিলেন বাংলাদেশ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি। একসময় BRDS এর রিসার্চ ডিরেক্টরও ছিলেন তিনি। এছাড়া দেশে বিদেশে আরও অসংখ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। উন্নয়ন ও অর্থনীতি বিষয়ক ৩৪টি বই লিখেছেন এবং সম্পাদনাও করেছেন। এছাড়া দেশে বিদেশে তার ২০০ আর্টিকেল ও রিসার্চ পেপার রয়েছে। ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ অর্থনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জীবনে অনেক পুরস্কার লাভ করেছেন। সংবর্ধিত হয়েছেন বিভিন্ন সংগঠন থেকে। ২০০৯ সালে দারিদ্র্য বিমোচনে পেয়েছেন সম্মানজনক ২১ পদক। ২০০৭ সালে শান্তিতে নোবেল বিজয়ী আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি এই নোবেলের অংশীদার। ২০০৫ সালে ডক্টর আহমেদকে মার্কেন্টাইল ব্যাংক পুরস্কার ২০০৫ প্রদান করা হয়। এছাড়াও দেশে বিদেশে আরও অনেক পুরস্কার, সম্মাননা ও স্বীকৃতি অর্জন করেছেন তিনি। দেশের আর্থসামাজিক উন্নয়ন গবেষণায় এই মানুষটির অবদান অসামান্য। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন কীর্তিমান মানুষ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ।
জানতে চাইবো যে পরিবারটিতে আপনার জন্ম, সেই পরিবারটি সম্পর্কে। তার আগে একটি কথা বলি, কীর্তিমান হতে পেরেছে কিনা আমি জানি না। আমি কাজ করে যাচ্ছি, নিরলসভাবে কাজ করে, সেখানে আমি আনন্দ পাই। এই পর্যন্তই আমার নিজের সম্বন্ধে আমার নিজের মূল্যায়ন। আমার পরিবারের বিষয়গুলো বলতে গেলে প্রথমেই আমার বাবার কথা বলতে হয়। তিনি একাধারে শিক্ষক ছিলেন এবং রাজনীতিবিদ ছিলেন। বিভাগ পূর্ব যুগে তিনি আসাম বিধানসভার বিধায়ক ছিলেন। পরবর্তীতে অবশ্য শিক্ষকতায় বেশি মনোযোগ দিয়েছিলেন। আমার মা ছিলেন অত্যন্ত ধার্মিক। এই দুজনের কাছ থেকে আমি এবং আমার ভাই বোনরা যে শিক্ষা পেয়েছি সেটা আমাদের পরবর্তী জীবন গঠনে অনেক অনেক সহায়তা করেছে। আমরা 4 ভাই ছিলাম, এক ভাই প্রয়াত কাজী ফয়সল, সে কবি ছিল। আর আমরা 3 ভাই জীবিত আছি। আমি ছাড়া এক ভাই হচ্ছে কাজী ফারুক, আরেক ভাই হচ্ছে আতিক, সেও কবি, ছোট ভাই। আর আমার এক বোন জেবা। আর আমার ছেলে দুটো, বড় ছেলের নাম হচ্ছে রুশদি, ছোটটা হচ্ছে উর্ফি। আর 2 বৌমা, ফারজিন অ্যান্ড সেজামি। আর আমার এক নাতি এবং এক নাতনি। জানতে চাইবো আপনার শৈশব কৈশোরের কথা। শৈশবে শুনেছি খুব দুরন্ত নাকি ছিলাম। কৈশোরে এসে একটা অনেক পরিবর্তন হয়ে যায়। শৈশবে আমার আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আমি কোনো স্কুলে পড়তে যাইনি কখনো। অষ্টম শ্রেণীর আগে, অষ্টম শ্রেণী পর্যন্ত আপনি বাবার কাছে? হ্যাঁ, বাবা পড়াশোনা করেছি। এবং আব্বাজো বিধায়ক ছিলেন, তো ওনার সঙ্গে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যেতেন এবং গল্পের ছলে, কখনো বা অন্যভাবে, বাট গল্পের ছলে মূলত লেখাপড়া শেখাতেন। এবং সেইভাবেই আমি বড় হয়ে উঠেছি অষ্টম শ্রেণী পর্যন্ত। কিন্তু আব্বার হিসাব ছিল যে আমি ওই সময়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হব, কিন্তু আমি নিজে ভাবলাম যে আমি বড় হয়ে গেছি, অষ্টম শ্রেণীতে পড়ব। তো সেখানে আব্বার সঙ্গে বেশ কিছু কথাবার্তা হওয়ার পরে আব্বা রাজি হলেন, খুব উদার ছিলেন। ঠিক আছে, অষ্টম শ্রেণীতে যাও। সেখানে গিয়ে দেখলাম যে আমি জানি ইংরেজি, আব্বা যেগুলো শিখিয়েছেন, বাংলা জানি, অঙ্ক জানি, কিন্তু বাকি বিষয়গুলো আমার অষ্টম শ্রেণীর পর্যন্ত জানা ছিল না। তো কাজেই খুব খাটতে হয়েছে। সেটা আমি ওটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আমি অনেক খেটে আস্তে আস্তে ভালো করেছি এবং দশম শ্রেণীতে আসায় ওই বিদ্যালয়ে ফার্স্ট হয়েছিলাম। তো এই হচ্ছে আমার শৈশব এবং কৈশোর। আর আরেকটি কাজ করতাম ওই সময়ে, ফুটবল খেলতাম, খুব পাগল ছিলাম ফুটবল খেলতে। সেটা আমি দশম শ্রেণী পর্যন্ত, মানে তখন ম্যাট্রিকুলেশন পাশ করার আগ পর্যন্ত, এবং ভালোই খেলতাম, অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু পরবর্তীকালে আর সেটা ধরে রাখতে পারিনি। ইচ্ছা এক সময় ছিল যে একটু ভালো ফুটবলার হওয়ার, কিন্তু সেদিকে আর যেতে পারিনি। ওই ছোট্ট বয়সটিতে বড় হয়ে কি হবার স্বপ্ন দেখতেন? এটা খুবই মুশকিল বলা। ওই ধরনের কোনো পরিষ্কার কিছু ছিল না। একটা ছিল যেটা আমি আব্বাকে দেখতাম, যে মানুষের জন্য কাজ করা, সাধারণ মানুষের জন্য। বিধায়ক হিসাবে বা অন্যভাবে যার যে সমস্যা তাকে নিয়ে আসলে ওনার দরজা খোলা ছিল, উনি চেষ্টা করতেন। তো তখন থেকে একটা ধারণা, খুব যে পরিষ্কার ছিল তা না, যে মানুষের জন্য যদি কিছু কাজ করা যায়, পিছিয়ে পড়া মানুষ যারা নানান সমস্যায় জর্জরিত, তাদের জন্য যদি কিছু কাজ করা যায়, তো এটা খুব একটা পরিষ্কার ছিল না। ওই ধরনের একটা ধারণা ছিল, কিন্তু এটা কিভাবে করব, কোথায় গিয়ে করব, কি হয়ে করব, সেই ধরনের কোনো ধারণা ওই সময় ছিল না। আপনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, এইচএসসিতে মেধা তালিকায় স্থানও পেয়েছিলেন। অন্য অনেক বিষয় থাকতে অর্থনীতি বিষয়ে পড়তে গেলেন কেন? এদের একটা ইতিহাস আছে। আমি সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলাম সিভিক্স বলে একটা শব্দ ছিল, পৌরনীতি। তো সেই বিষয়ে আমি সব বিষয় থেকে সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলাম। তো আমার একটা ধারণা হলো যে যেহেতু আমি এই বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছি, সেইটাই পড়ব। তো আমি এসে পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর আগে আমি এমসি কলেজে ইন্টারমিডিয়েট করেছি। তো সেখানে ভর্তি হওয়ার পরে 1 সপ্তাহ ছিলাম। আমার এক বন্ধু ছিল আব্দুর রাজ্জাক, এখন প্রয়াত। সে প্রতিদিন সকালে বিকেলে আমাকে বলতো, দেখা হলেই তোর অর্থনীতিবিদ হওয়া উচিত, তুই অর্থনীতি পড়া উচিত। তো যাই হোক, ওর জ্বালাতনে পরে দেখলাম যে ওর জ্বালাতনটা খুব কাজে লেগেছে। আমি একদিন অর্থনীতি বিভাগে গেলাম, তখন ডক্টর এম.এন. হুদা ছিলেন হেড, বলা হতো তখন হেড। ওনার কাছে গিয়ে বললাম, তো উনি রাজি হয়ে গেলেন, চলে আসো। আজকালকার মতো এত ছিল না তো তখন। তো উনি রাজি হলেন,
তারপরে অবশ্য আমাকে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আবার অনুমতি নিতে হলো। তখন এক বিদেশি ছিলেন পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের হেড, প্রফেসর নিউম্যান। তো ওনার কাছে গেলাম, উনিও রাজি হয়ে গেলেন। এই হচ্ছে আমার অর্থনীতিতে আসা। অন্য অনেক পেশায় যাবার সুযোগ থাকলেও আপনি গবেষণা পেশাটিকে বেছে নিয়েছিলেন। আপনার কর্মজীবনটি কিভাবে শুরু হয়েছিল? আমি যখন মাস্টার্স পড়ি ফাইনাল ইয়ারে, তখন আমরা কয়েকজনকে, 5 জনকে ওই পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স, যেটা উপস্থিতি ছিল, সেখানে নির্বাচন করা হয়। এমএ পাশ করার পরে আমরা যাব ওখানে চাকরি করতে। তো আমি তো বেড়াতে চলে গেলাম। আর 2 বন্ধু তারা সিদ্ধান্ত নিল যে তারা সিএসপি হবে, সুতরাং তারা আর গেল না। শুধু একজন গিয়েছিল, আর একজন পরীক্ষা দেয় নাই, ড্রপ করলো। তো একজন মাত্র গেল। তারপরে আমার 8-9 মাস বিদেশে থাকার পরে আমার হঠাৎ খেয়াল হলো যে তো সবাই নষ্ট করছে, ফিরে যেতে হবে। তখন কিন্তু সবাই দেশে থাকতে চাইতো, বাইরে যাওয়ার প্রবণতা ছিল না। তো আমি ওদেরকে একটা টেলিগ্রাম পাঠালাম যে আমার একটা চাকরি এরকম ছিল, এটা কি এখনও আছে, আসতে পারবো কিনা। ওরা ইমিডিয়েটলি বললো যে হ্যাঁ চলে আসুন, আমার চাকরি আছে। ওই চলে এসে আমার চাকরির শুরু আর কি, গবেষণা। তো একটা সমস্যা ছিল তখন, অনেকেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা ওই সরকারি চাকরির প্রতি যাদের প্রবণতা, এরা বলতো তুমি সারা জীবন পড়াশোনা করছো, এখনও সেই একই পড়াশোনা, এখনও সেই একই লেখালেখি, তো তোমার কী হলো, এটা কী চাকরি? হ্যাঁ, তখন বোঝার ছিল না আর কি, অনেকে বুঝতেই পারতো না এটা কী কাজ। এটা বোঝাতে সময় লেগেছে। আমার এক কলিগ ছিলেন, উনি একটু বয়স্ক, উনি ওই পিআইডিতে ছিলেন গবেষক। ওনার মেয়ে বড় হয়েছে, বিয়ে দেবেন, কিন্তু ওই শ্বশুর কি লেখাপড়া করে, সেই জন্য ভালো কেউ বিয়ে করতে আসে না। তো শেষ পর্যন্ত উনি চাকরি ছেড়ে দিয়ে স্টেট ব্যাংকে গেলেন, গিয়ে মেয়ে বিয়ে দিলেন। তো ওই অবস্থা ছিল তখন এই গবেষক হওয়া খুব কঠিন কাজ ছিল সামাজিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে। কিন্তু আমরা কয়েকজন সেই পথ বেছে নিয়েছিলাম, এবং আমি মনে করি যে আমার ব্যক্তিগত জীবনের জন্য সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল। 1971 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে আপনি আমাদের মুজিবনগর সরকারের পরিকল্পনা সেলে কর্মরত ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও আজ পর্যন্ত বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে সম্পৃক্ত। এই যে এত সব সম্পৃক্ততা, এই সম্পৃক্ততাগুলো সম্পর্কে জানতে চাইব। একটা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেটা আমাদের মধ্যে ছিল। আমার প্রথম লেখাটা ছিল এক্সপোর্ট বোনাস স্কিম। পাট থেকে পাট শিল্পে কিভাবে অর্থ আসে, এবং পাট শিল্পের মালিক ছিল পাকিস্তানি, পাট চাষে ছিল বাঙালি। তো সেখানে দেখিয়েছিলাম আমি ওই গবেষণায় যে আমাদের যে পাট চাষি, তাদের যেটা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না, বরং এই টাকাটা ওই শিল্পপতিদের হাতে চলে যাচ্ছে যারা পশ্চিমে। এটা আমার শুরু, প্রথম প্রকাশনা। তারপরে আমরা পিআইডি যেটা ছিল বললাম, পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স, সেটা অনেক চেষ্টা চরিত করে 70 সালের শেষের দিকে আমরা নিয়ে আসি ঢাকায়। এবং সেখানে আমরা শেষের দিকে কয়েকজন এই ঢাকা থাকতেই মার্চের আগেই এই মুক্তিযুদ্ধের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হই। একটা কাজ আমরা করতাম 4 জন মিলে, সেটা হচ্ছে গবেষণা করে তথ্যগুলো সংগ্রহ করতাম, এবং সেটা প্রফেসর নুরুল ইসলামের মাধ্যমে বঙ্গবন্ধুর কাছে যেত। উনি সেটাকে ব্যবহার করে যেভাবে পারেন উনি ওনার মতো করে বক্তব্য দিতেন, কিন্তু তথ্য সংগ্রহ আমরা 4 জন করতাম। তো এই করার পরে এটা একেবারে পরিষ্কার যে এর সঙ্গে আমার সম্পৃক্ততা থাকতেই হবে। তো যেদিন 25 তারিখে এই হত্যাকাণ্ড শুরু করলো পাকিস্তানি বাহিনী, সেই দিন এবং তারপরের দিন কারফিউ ছিল। 27 তারিখে কারফিউ ওঠার সঙ্গে সঙ্গে আমি বাড়ি ছেড়ে চলে যাই। এলিফ্যান্ট রোডে থাকতাম, ধানমন্ডিতে একটা বাড়িতে কিছুদিন ছিলাম। এবং ওখান থেকে পরবর্তীতে যখন লঞ্চ শুরু হলো, তখন একটা লঞ্চে করে লুঙ্গি টুঙ্গি পরে সিলেটে গিয়ে জকিগঞ্জ হয়ে আমি পার হয়ে চলে গেলাম। তো ওখানে আমি থাকতে যে কাজটা করেছিলাম পরিকল্পনা সেলে, পাটনীতি আমি ওখানে করি। প্রথম পাটনীতি যেটা ঘোষিত হয় সেটা আমি ওখানে বসে তৈরি করেছিলাম, মুজিবনগর সরকারের ওখানে। কারণ আমার ওই গবেষণা ওই সময় পাট শিল্প এবং পাট নিয়ে গবেষণা করতাম। তারপরে স্বাধীনতার পরে কিছুদিন আমি রিলিফ মিনিস্ট্রিতে কাজ করেছিলাম, রিলিফ তদারকি করা। তারপরে আমি বললাম যে এই কাজ আমার না, আমি তো গবেষণা করবো, সুতরাং আমি পিআইডি ছিল তখন, বিআইডি হয়েছে, বিআইডিতে ফিরে আসলাম। 74 সালে এটাকে আমরা বিআইডিএস, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ করলাম। সেখানে আমি 23 বছর চাকরি করছি, 87 সালে ছেড়ে দেওয়া। তখন আমি বাংলাদেশ উন্নয়ন পরিষদ নামে একটা স্বাধীন গবেষণা সংস্থা প্রতিষ্ঠা করি, এবং সেটা এখনও আছে, যদিও আমি এটার সঙ্গে না। এটা খুবই ভালো, খুবই পরিচিত একটা গবেষণা সংস্থা। কিন্তু আমার আরও যে বিষয়গুলো নিয়ে আমি সম্পৃক্ত হলাম সেটা হচ্ছে পানি গবেষণা।
80-র দশকের শেষের দিকে পানির নানান সমস্যা আসছে। পানি আমাদের প্রাপ্যতা, ব্যবহার, তার ব্যবহারে দক্ষতা ইত্যাদি বিষয় নিয়ে ব্যবস্থাপনা, সরকারি বেসরকারি কি পানির অধিকার, এই সমস্ত বিষয় আমার সামনে আসে। তখন আমি পানি গবেষণায় মনোযোগ করি এবং একই সময়ে জলবায়ু পরিবর্তন একটা বিশাল আকার ধারণ করছে বলে কিছু কিছু তথ্য তখন এবং বিশ্লেষণ তখন আসছে। তখন ওই জায়গায় কাজ শুরু করি। বাংলাদেশের প্রথম বই কিন্তু আমি এবং আমার এক বন্ধু ডিক ওয়ারিক 1974 সালে 1994 সালে প্রকাশিত হয়, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সি লেভেল রাইজ ইমপ্লিকেশনস ফর বাংলাদেশ। এটা প্রথম বই। এই দুটো বিষয়ে আমার কাজ শুরু হয়। এছাড়া আরও প্রযুক্তি ইত্যাদি নিয়ে আমার অনেক কাজ আছে, গ্রামীণ অর্থনীতি নিয়ে কাজ আছে, গ্রামীণ শিল্প নিয়ে কাজ আছে, কর্মসংস্থান নিয়ে অনেক কাজ আছে, দারিদ্র বিষয় নিয়ে আমার তো প্রচুর কাজ রয়েছে, আগেও ছিল এবং এখনও করে যাচ্ছে। অতি সম্প্রতি যে 2-4টা কাজ করেছি, একটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2010, আমি সেটার চেয়ারম্যান ছিলাম। আজকে যে এই পর্যায়ে এসেছেন, এর পেছনে যার অবদানের কথা আপনি বলতে চান? প্রথমত হচ্ছে আমার বাবার কথা, মায়ের কথা, দুজন তো বলতেই হবে, আর দুজনেরই অবদান অনেক আছে। তারপরে যারা হচ্ছে যে শিক্ষকদের, আরেকজনের কথা বলতেই হয়, তিনি হচ্ছেন আমার স্ত্রী ডক্টর জাহেদা আহমদ। আমাদের বিবাহিত জীবন 48 বছর। আমি যে গবেষণা করতে পেরেছি, আমি যে অনেক কাজ করতে পেরেছি, তার একটি বড় অবদান জাহেদার। আপনার দেখা হৃদয় ছুঁয়ে যাওয়া একটি চলচ্চিত্রের কথা জানতে চাইব। বিদেশি ফিল্মের কথা বলতে হবে, যেটা আমাকে একেবারেই আলোড়ন সৃষ্টি করেছিল। এটা অ্যালেক্স হেইলির রুটস বইয়ের উপরে, রুটস যে সিনেমাটা হয়েছিল। আমরা অ্যালেক্স হেলির রুটস চলচ্চিত্রের একটি ক্লিপিংস দেখে আসব। আমাদের একটি বড় জনগোষ্ঠী, তরুণ প্রজন্ম, একজন অগ্রজ হিসেবে, অভিভাবক হিসেবে তরুণ প্রজন্মের জন্য আপনার পরামর্শ? তরুণ প্রজন্মকে যদি তাদের চরিত্র এবং তার কাজকর্মের যে স্পৃহা, তার যে দক্ষতা, সেটা সৃষ্টি না করা যায়, তাহলে ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না। তো সেই জন্য আমি তরুণদেরকে যেটা বলতে চাইবো, সেটা হচ্ছে তাদের যখন পড়াশোনা করছে, সেই পড়াশোনাটা ভালোভাবে যেন করে, মানসম্পন্ন লেখাপড়া করার চেষ্টা করে এবং দেশের জন্যে, দেশের মানুষের জন্যে কাজ করার, যেখানেই যে কাজ করুক না কেন, সব কাজে কিন্তু সৎভাবে যদি করা হয়, তাহলে জনগণের নিজের উপকার হয়, জনগণের উপকার হয়। যে লক্ষ্য নিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই লক্ষ্য কি পূরণ হয়েছে? আর যদি না হয়ে থাকে, আপনি কেমন বাংলাদেশ চান? স্বাধীনতা যুদ্ধের বা মুক্তিযুদ্ধের আমরা যে বলি যে চেতনা, সেই চেতনাটা আমার কাছে এইরকম যে এই দেশের প্রত্যেক ব্যক্তি মানব মর্যাদায় প্রতিষ্ঠিত হবে, কারণ তার মানবাধিকারগুলা নিশ্চিত হবে এবং এই দেশে একটি সমাজ হবে, বিভিন্ন সমাজ না। তো এই দিক থেকে যদি আমি বিচার করি, আমরা অনেক অগ্রগতি করেছি, অর্থনৈতিকভাবে করেছি, সামাজিকভাবে করেছি, তারপরে প্রযুক্তির দিকেও বেশ কিছু এগিয়েছি, তথ্য প্রযুক্তি বিশেষ করে, কিন্তু ওই লক্ষ্য এখনো অর্জিত হয়নি। কাজে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। প্রত্যেক ব্যক্তিকে তার যে বঞ্চনা, সেই বঞ্চনা থেকে মুক্ত করতে হবে, মুক্ত করে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তার সব মানবাধিকার সহ যাতে সে বসবাস করতে পারে, সেই দিকে আমাদের নজর দিতে হবে। এবং সেটার মূল বিষয়গুলো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং তার কাজকর্ম পাবার সুযোগ সৃষ্টি করা এবং সেই সুযোগটা তাকে তৈরি করে দেওয়া। বঙ্গবন্ধুর ওই 7 মার্চের সব শেষে যে কথাটা তিনি বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা আমরা পেয়েছি, মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি, কিন্তু ওই মুক্তি এখনো আসেনি। সেই সংগ্রাম আমাদের চলছে এবং চলতেই থাকবে। এতক্ষণ আমরা আপনার জীবনের কথা শুনলাম, আপনার কর্মের কথা শুনলাম। এবার আপনার পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত হব এবং তারা আপনার সম্পর্কে কি বলছে আমরা সেটি জানব। শিক্ষার প্রতি তার যে দরদ এবং শিক্ষা বিস্তারে তার যে কর্মপন্থা, এইটাও হয়তো অনেকেই জানে না, কারণ উনি প্রচার বিমুখ। আমাদের পৈতৃক বাড়িতে উনি আমার বাবার নামে কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং এখন এটা মহিলা কলেজ। আবার এই কলেজটা হওয়ার কারণে এখন ওই এলাকার গরিব মানুষের মেয়েরা অন্তত ডিগ্রি পর্যন্ত পড়তে পারতেছে। উনি একটা হাই স্কুলও প্রতিষ্ঠা করেছেন। আমি যখন ম্যাট্রিক পাস করি, উনি তো আরও আগে করছেন, তখন কিন্তু লোকজন আমাদেরকে দেখতে এসছে। এইরকম অনুন্নত ছিল শিক্ষা এই এলাকাটা এবং আমরা সন্তুষ্ট। তার চরিত্রের মধ্যে
আমাদের বাবার যে চরিত্র দৃঢ়তা ছিল, সততা ছিল, মানুষের প্রতি দরদ ছিল, এসবই কিন্তু উনি ইনহেরিট করেছেন। আর তার সৌভাগ্য, তিনি যখন রাজনগর স্কুলে পড়াশোনা করেন তখনকার যারা শিক্ষক খুব বড় বড় ডিগ্রিধারী ছিলেন না, কিন্তু 2-3 জন শিক্ষক ছিলেন যারা তাদের অন্তর দিয়ে ওনাকে স্নেহ করতেন এবং সব আদর্শ ঢেলে দিয়েছেন। সব ক্ষেত্রেই তার যে সাফল্য, এই সাফল্যে আমরা গর্বিত। একই জেলার মানুষ আমরা, সিলেটের। এবং আমার বাবা ওনার শিক্ষক ছিলেন, আবার ওনার বাবা আমার চাচাদের শিক্ষক ছিলেন, আর উনি আমার শিক্ষক ছিলেন। এরকম আর কি, এই 3 জেনারেশনে চলে আসছে আর কি। 66 সালে আমাদের বিয়ে হলো। খলিকুজ্জামান ওই যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে তিনি স্কলারশিপ পেলেন। ওই বিয়ের 3 দিনের মধ্যেই চলে যেতে হলো ওনার সঙ্গে আর কি। মানুষ হিসেবে ভালো, একটু উদাসীন টাইপের, ঘর সংসার মানে আমাকেই দেখাশোনা করতে হয়, তার খাওয়া দাওয়া সব কিছুই, এবং ডায়াবেটিক হিসাবে নিয়ম মতো খেতে হয়। একসঙ্গে থাকি তো, কাজেই সময় না দিয়ে তো উপায় নেই। পণ্ডিত হিসাবে আমি, পণ্ডিত শব্দের বাংলায় আরেকটা শব্দ আছে, সব পণ্ড হয়ে যাওয়া পণ্ডিত। কিন্তু সব পণ্ড হয়ে যায় নাই, উনি আসলে পণ্ডিত মানুষ, ইকোনমিক্স অর্থনীতিবিদের, এবং সারা দুনিয়া জুড়ে ওনার সুনাম আছে অর্থনীতিবিদ হিসেবে। ওই পণ্ড হয়ে যাওয়া পণ্ডিত না, আসল পণ্ডিত আর কি। বাংলার অর্থনীতি নিয়ে, বাংলা শুধু না সারা বিশ্বের অর্থনীতি নিয়ে কাজকর্ম করেন, ভালো করে যাচ্ছেন, করবেন, এবং যতদিন বেঁচে থাকবেন তার সাফল্য কামনা করি। বয়স হয়ে গেছে, তিনি আরও এগিয়ে যাবেন। আমরা তো কখনো ওইভাবে বাবাকে চিন্তা করিনি যে একজন বিশিষ্ট অর্থনীতিবিদ আর গুণী মানুষ, উনি তো আমাদের বাবাই। সো ছোটোবেলা থেকে উনি আমাদের সবসময় পাশে আছেন, যখন সহযোগিতা করেছেন আমাদেরকে এস্টাবলিশড হওয়ার জন্য, এবং বেসিক্যালি উনি আমাদের জীবনে ওনার রোল হ্যাজ বিন মোর এজ আ গাইডেন্স ফ্যাক্টর। ডিরেকশন দিচ্ছেন, মানে আমাদের কিভাবে কি করলে আমরা জীবনে সফল হব, নিজের পায়ে দাঁড়াতে পারবো, বেসিক্যালি ওইটাই ছিল ওনার প্রাইমারি রোল। আর অ্যাজ অ্যান ইকোনমিস্ট আর অ্যাজ এ গুণী মানুষ আমরা কিন্তু ওনাকে ওইভাবে কখনো চিন্তাই করি নাই। মানে উনি যে ওরকম সেটা অবশ্যই আমাদের গর্বের ব্যাপার, বাট উনি আমাদের কাছে বাবা, সামওয়ান ফ্যামিলি মেম্বার। প্রথম থেকেই আমি ছোটোবেলা থেকে উনি অনেক ব্যস্ত, বাট সবসময় উনি অলওয়েজ আমরা একসাথে ডিনার করতাম। শুক্রবারে শনিবারে যখন বাসায় থাকতেন তখন একসাথে লাঞ্চ, এইভাবে। আর ওছাড়া যখন কোনো দাওয়াত থাকতো সবসময় উনি যাওয়ার চেষ্টা করতেন, ওনার হাজার ব্যস্ততার মাঝেও। তো আমরা পেয়েছি, এটা বলবো না যে 100% এটা তো সম্ভব না, বাট যতটুকু দরকার ফর আস টু গ্রো আপ অ্যাজ ডিসেন্ট হিউম্যান বিইংস, ততটুকু সময় তো দিয়েছেন উনি। সবসময় কামনা করি যে উনি আরও গুণী হবেন। গুণী হতে পারবেন না, অনেক গুণী, বাট যতদূর হাউ দ্যাট হি বিকামস he reaches all his goals that he wants to reach. He's reached very far, but